আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনকে আরো সামরিক সহায়তার আহ্বান ন্যাটো মহাসচিবের। আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিশ্ব নেতাদের অভিনন্দন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে রুশ বাহিনীর অন্তত 5 বছর লাগবে। ক্ষেপণাস্ত্র ছুড়ে বছর শেষ করল উত্তর কোরিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। নতুন বছরে ঐক্যের ডাক জার্মান চ্যান্সেলরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনকে আরো সামরিক সহায়তার আহ্বান ন্যাটো মহাসচিবের। ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দিতে ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। জার্মান সংবাদ মাধ্যম ডিপিএ এর সঙ্গে আলাপকালে এমন আহ্বান জানান তিনি। জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমি মিত্রদের আরো বেশি কিছু করার আহ্বান জানাই। ইউক্রেন যেন জয়লাভ করে এবং পুতিন যাতে জিততে না পারে সেটি নিশ্চিত করার মধ্যে আমাদের সবার নিরাপত্তাজনিত স্বার্থ রয়েছে। তিনি বলেন, আমরা জানি যে বেশিরভাগ যুদ্ধই আলোচনার টেবিলে শেষ হয়, হয়তো এখানেই তাই ঘটবে। তবে এই আলোচনায় ইউক্রেন কি অর্জন করতে পারবে সেটি নির্ভর করছে দেশটির সামরিক সক্ষমতার উপর। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রধান সুবিধাভোগী হল যুক্তরাষ্ট্র। ইউরোপকে আরো পরাধীন করতে তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূ রাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত করতে এবং এটিকে আরো সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করেছে। আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিশ্ব নেতাদের অভিনন্দন। আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয় দফায় এবার ক্ষমতায় বসলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। এতে জয়ী হন নেতানিয়াহু। 120 সদস্যের সেনেটে তার নতুন সরকারের পক্ষে ভোট দেন 63 জন, বিপক্ষে ভোট পড়ে 54টি। ভোটাভুটির পরপরই শপথ গ্রহণ করেন কট্টর ডানপন্থী এই নেতা। এর আগে 1996 থেকে 99 সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নেতানিয়াহু ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতাদের অনেকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কাজ করবেন। ফিরে আসা ডানপন্থী এই নেতাকে তার বন্ধু বলে অবহিত করেছেন বাইডেন। তবে ফিলিস্তিনিদের সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কাজ করার জন্য উন্মুক্ত, যিনি কয়েক দশক ধরে আমার বন্ধু ছিলেন। ইরানের হুমকি সহ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মুখোমুখি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা ও যৌথভাবে কাজ করার কথাও বলেন বাইডেন। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহুকে। ক্রেমলিন জানিয়েছেন, দুদেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ইঙ্গিত দিয়েছেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইটারে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে রুশ বাহিনীর অন্তত 5 বছর লাগবে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে অন্তত 5 বছর সময় লাগবে, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অলেক্সি রেজনিকভ বলেন, ন্যাটোর গোয়েন্দা তথ্য অনুযায়ী রুশ বাহিনীর ট্যাঙ্ক, কামান, সাজোয়া, কর্মী বাহক এবং সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ ফেডারেশনের নিয়মিত সশস্ত্র বাহিনীর পক্ষে এই ক্ষতি কাটিয়ে উঠতে 5 বছর সময় লেগে যেতে পারে। এদিকে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, রাশিয়ার পরাজয়ের মধ্যে দিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের ইতি ঘটবে। জার্মান সংবাদ মাধ্যম ডিপি এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। রবার্ট হ্যাবেক বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দুনিয়ার সমর্থনের ফলে দেশটিতে রুশ আগ্রাসন রাশিয়ার সামরিক পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হবে। তার ভাষায়, কেউ ভাবতে পারেনি যে
2022 সাল এভাবে শেষ হবে। তিনি বলেন, পুতিন এই যুদ্ধে হেরে যাচ্ছেন, কারণ ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপ থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে। তারা দক্ষতা ও বীরত্বের সঙ্গে সেগুলো ব্যবহার করছে। ওদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ আসা ঠেকাতে কাজ করছে তার দেশ। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি পশ্চিমা দেশগুলো থেকে আরো আধুনিক অস্ত্র পাচ্ছেন ইউক্রেন। কিভাবে এই অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করা যায় এ বিষয়ে পেশাদার সিদ্ধান্ত নেব আমরা। উল্লেখ্য, 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এই রুশ আগ্রাসনে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন খার্কিভ, খেরসন, ডনবাস, জাপোরোজিয়া সহ ইউক্রেনের বিভিন্ন শহর। ক্ষেপণাস্ত্র ছুড়ে বছর শেষ করল উত্তর কোরিয়া। সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে সাগরে পিয়ংইয়ং 3টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর কোরিয়া তাদের সবচেয়ে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নজিরবিহীন পাবে একের পর এক বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানোর এবছর কোরীয় উপদ্বীপের সামরিক উত্তেজনা চরম বৃদ্ধি পেয়েছে। গত মাসে আন্তঃমহাদেশীয় ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, শনিবার স্থানীয় সময় সকাল 8টার দিকে রাজধানী পিয়ংইয়ং এর দক্ষিণে অবস্থিত নর্থ হোয়াংহে প্রদেশ থেকে উত্তর কোরিয়া স্বল্প পাল্লার 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। গত সোমবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় উত্তর কোরিয়ার ড্রোন অনুপ্রবেশ করায় দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে যুদ্ধ বিমান মোতায়েনের প্রস্তুতি নেন এবং হেলিকপ্টার অভিযান চালান। কিন্তু 5 ঘন্টার অভিযান সত্ত্বেও সামরিক বাহিনী কোন ড্রোন গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়। এর ফলে ব্যাপক সমালোচনা হয় এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী ক্ষমা চান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুক উইল ঘটনাকে অসহনীয় বলেছেন। তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়াকে এমনটা নিশ্চিত করতে হবে যে উস্কানি সবসময় কঠোর পরিণতির মুখোমুখি হয়, পিয়ংইয়ং তা যাতে বুঝতে পারে। নতুন বছরে ঐক্যের ডাক জার্মান চ্যান্সেলরের। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে জার্মানির জন্য কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। জ্বালানি সংকট নিয়ে জনগণ যে ধৈর্যের পরিচয় দিয়েছে তার প্রশংসা করে তিনি বলেছেন, জার্মানিকে এ বিষয়ে কেউ আর ব্ল্যাকমেইল করতে পারবে না। নতুন বছরের বার্তায় চ্যান্সেলর ওলাফ শলজ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, 2022 সালে তারা যে ধৈর্য, শক্তি আর আস্থার পরিচয় দিয়েছেন, 2023 সালও যেন তা অব্যাহত থাকে। আজ রাতে বর্ষবরণের প্রাক্কালে টেলিভিশনগুলোতে তার সম্পূর্ণ ভাষণ প্রচার করা হবে। তবে ডয়চে ভেলের হাতে তার লিখিত বক্তব্য চলে আসায় তা প্রকাশ করা হলো। 2024 সালকে কঠিন বছর হিসেবে উল্লেখ করেছেন শলজ। তবে তার দেশের ভবিষ্যৎকে সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। আগামী বছরে জার্মানের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শলজ। ইউক্রেনের মানুষের প্রতি সমব্যথী। শলজের বার্তার মূল বক্তব্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে। তিনি বলেছেন, অনেকেই যুদ্ধ নিয়ে চিন্তিত। আমাদের পূর্ণ সমবেদনা আছে ইউক্রেনের মানুষের প্রতি। বছরের শেষ দিনেও রাশিয়া সেখানকার মানুষের উপর বোমা ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু জার্মানির সহায়তায় ইউক্রেনীয়রা নিজেদের মাতৃভূমি রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতেও জার্মানি এই সহায়তা অব্যাহত রাখবে বলে তিনি জানান। এই যুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো আগের চেয়েও অনেক ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে জার্মানিতে আশ্রয় নিয়েছে 10 লাখের বেশি ইউক্রেনের শরণার্থী। শলজ বলেছেন, যুদ্ধের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে পড়েছে। বাজার করতে, পেট্রোল ভরতে অথবা বিদ্যুৎ এবং গ্যাস বিল দিতে গিয়ে সেটা আমরা সবাই টের পাচ্ছি। কিন্তু জার্মানি আর রাশিয়াকে ব্ল্যাকমেইল করতে দেবে না বলেও জানান ওলাফ শলজ। তিনি বলেন, এই যুদ্ধ জার্মানিদের আরো ঐক্যবদ্ধ করেছে। গ্যাস মজুত এবং সরবরাহে তার সরকারের আরো পরিকল্পনা রয়েছে বলে জানান শলজ।